যে কোশ্চেনটা দিয়েছিলাম তার শেষ অংশ আজ আলোচনা করে দেবো। তোমরা আশা করি কোশ্চেনটা খাতাতে লিখে নিয়েছো অথবা এর একটা প্রিন্ট আউট নিয়ে রেখেছো। আমি কোশ্চেন নাম্বার 1, 2, 3 আলোচনা করেছিলাম। 4 দাগের প্রশ্নগুলো আলোচনা করব। দেখো 4-এর 1, ইনসুলিন হরমোনের উৎস এবং কাজ লেখো। ইনসুলিন হরমোনের উৎস এবং কাজ লেখো। আর তার সঙ্গে আর একটা পার্ট রয়েছে, হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে কেন। সমন্বয়ক বলে কেন। ইনসুলিনের উৎস, তোমরা জানো যে আমাদের যে পৌষ্টিকতন্ত্র রয়েছে তার মধ্যে পরিপাক গ্রন্থি হিসাবে অগ্নাশয় আছে, লিভার বা যকৃৎ আছে, আর লালা গ্রন্থি রয়েছে। এছাড়াও আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড আছে। এই অগ্নাশয় গ্রন্থির দুটো পার্ট, একটাকে বলা হয় মানে নালীযুক্ত অংশ, নালীযুক্ত অংশ অর্থাৎ সনল অংশ, আর একটা নালীবিহীন অংশ বা অনল অংশ। এই নালীবিহীন অংশের নাম হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স ওই অগ্নাশয় গ্রন্থির যেই জায়গা থেকে হরমোন বের হয় সেই জায়গার গঠন কাঠামো এবং কি কি হরমোন বের হয় সেই বিষয় নিয়ে ধ্যান ধারণা দিয়েছিলেন। সেই জন্য নামটা দেওয়া হয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তা এখানে যে কোষগুলো থাকে তাকে আইলেট সেল বলা হয়। আইলেটস কোষ বা আইলেট সেল মেনলি আলফা, বিটা আর ডেল্টা কোষ। আলফা, বিটা এবং ডেল্টা কোষ। এছাড়া পলিপেপটাইড, এছাড়া পলিপেপটাইড কোষ এখানে থাকে, পলিপেপটাইড হরমোন বের হয়। এই আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন বের হয়, বিটা থেকে ইনসুলিন বের হয়। ইনসুলিন, এই ইনসুলিনটা তোমাদের প্রশ্নের মধ্যে আজকে রয়েছে। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন বের হয়। অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন বের হয়। উত্তরটা পাওয়া গেল। ইনসুলিন হরমোনের কাজ, খুব ভাইটাল হরমোন। তোমরা দেখবে খুব কমন কথা যে সুগার হয়েছে বা অমুক ডায়াবেটিক পেশেন্ট। এখন এই করোনা নিয়ে খুব আলোচনা হচ্ছে। ডায়াবেটিক পেশেন্টদের করোনা হলে মৃত্যুর আশঙ্কা বয়স্কদের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি। ডায়াবেটিক অর্থাৎ মানে মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তিদের সত্যি সত্যি রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকটাই কম, আর এদের রক্তটা খুব মিষ্টি। এখানে গ্লুকোজের লেভেল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে, অর্থাৎ 180 mg এর উপর 100 মিলিলিটার রক্তে 180 mg এর বেশি গ্লুকোজ থাকে। তা এই ইনসুলিন হরমোন রক্তের অতিরিক্ত গ্লুকোজটাকে আমাদের ধরে নিয়ে দেহের পেশিতে এবং লিভারে নিয়ে যায়, পেশিতে এবং লিভারে পৌঁছে দেয়, যেতে সাহায্য করে এবং সেখানে গ্লাইকোজেন রূপে জমা রাখতে সাহায্য করে। আবার যে মানে নিওগ্লুকোজেনেসিস বলে একটা কথা আছে, বা গ্লুকোনিওজেনেসিস, অকার্বোহাইড্রেট জাতীয় যৌগ থেকে আমাদের দেহে যদি শর্করা জাতীয় যৌগ তৈরি হয় বা মেনলি গ্লুকোজ, তাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস।
এই নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিতে ইনসুলিন হরমোন বাধা দান করে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে পারে না। যদি ইনসুলিন হরমোন কম ক্ষরিত হয় তাহলে একদিকে রক্তে যেমন গ্লুকোজের পরিমাণ বাড়বে, অপরদিকে গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস পদ্ধতি খুব ত্বরান্বিত হবে। তার ফলে রক্তে গ্লুকোজ আরও বেশি পরিমাণে এসে মিশবে, রক্তে গ্লুকোজের পরিমাণ আরও বেড়ে যাবে, ডায়াবেটিসের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। সেই জন্য বলা হবে নিওগ্লুকোজেনেসিস পদ্ধতিতে বাধা প্রদান করে রক্তে গ্লুকোজের সমতা বজায় রাখতে সহায়তা করে। এটাও একটা কাজ। গ্লাইকোজেনেসিস, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ করে আমাদের পেশিতে এবং লিভারের মধ্যে ভবিষ্যতের জন্য জমা রাখতে সাহায্য করে। গ্লাইকোজেনেসিস মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ পদ্ধতি। 3 নম্বর, এটা ফ্যাটি অ্যাসিডের অসম্পূর্ণ যদি জারণ হয় তাহলে আমাদের দেহে কিটোন বডি বলে একটা জৈব যৌগ তৈরি হয়, যেটা কিটোনিউরিয়া বলে একটা রোগ আমাদের কিটোসিস বলে একটা রোগ তৈরি করে দেয়। এই কিটোসিস রোগে আক্রান্ত ব্যক্তির মূত্র একটু কালচে টাইপের হয়ে যায়। এই যে কিটোন বডি, যেটা ফ্যাটি অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলে তৈরি হয়, সেই কিটোন বডি উৎপাদনে বাধা দেয়, অর্থাৎ এরা অ্যান্টি কিটোজেনিক হরমোন হিসাবে কাজ করে। কিটোন বডি উৎপাদনে বাধা দেয়, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের সম্পূর্ণ অক্সিডেশন বা জারণে অংশ নিয়ে থাকে এবং কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। এর ফলে আমাদের রক্তে কিটোন বডির আধিক্য হতে পারে না। তা এই জন্য এটাকে অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হয়। আবার ডায়াবেটিস রোগ প্রতিরোধ করে বলে ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটোজেনিক বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। এটা একটু মাথায় রাখবো। ইনসুলিনের এখানে যেহেতু নাম্বারটা পাস করেছিল, এখানে উৎসতে 1, কাজের জন্য 2, তাহলে কাজ যদি লিখতে বলে কটা কাজ না বলে দেয় তাহলে 2 নাম্বার থাকলে 2 লিখবে, একটা বাড়তি পয়েন্টস দিয়ে আসবে। নাম্বারটা একটু দেখে নেবে। এখানে উৎস এবং কাজ লেখো। এটা আমরা ধরে নিচ্ছি উৎসতে 1, কাজে 2, তাহলে 2 কাজ মিনিমাম লিখবে, একটা অতিরিক্ত লিখে এলে কোনো ক্ষতি নেই। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে কেন? কেমিক্যাল কোঅর্ডিনেটর। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেটর বলে কেন একটু জানতে হবে। দেখো, হরমোন মানে কেমিক্যাল মেসেঞ্জার। কেমিক্যাল মেসেঞ্জার কেন বলছি? হরমোন নর্মালি যেখানে তৈরি হয় সেখানে কাজ না করে দেহের অন্য কোনো অঙ্গে যায়, গিয়ে সেখানে কাজ করে থাকে। এই ধর্মটার উপর ভিত্তি করে হরমোনকে বলা হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক বার্তাবহ বা রাসায়নিক দূত বা রাসায়নিক চর। এবার এর কিন্তু ব্যতিক্রমী ঘটনা আছে। লোকাল হরমোন বা স্থানীয় হরমোন যেখানে তৈরি হয় সেখানেই কাজ করে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম হরমোনগুলো ট্রপিক হরমোন। ম্যাক্সিমাম হরমোন, বিশেষ করে পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো বের হচ্ছে, অগ্র পিটুইটারি গ্রন্থি, আমাদের মস্তিষ্কের যে সেলাটার্সিকা প্রকোষ্ঠের মধ্যে যে পিটুইটারি গ্রন্থিটা অবস্থান করে, তার অগ্রভাগ থেকে যে হরমোনগুলো বের হয় সবাই কিন্তু ট্রপিক হরমোন। বেশিরভাগ প্রাণী হরমোন কিন্তু যেখানে তৈরি হয় সেখানে না কাজ করে রক্ত বা লসিকা সংবহনের মাধ্যমে দেহের অন্য অংশে চলে যায়, গিয়ে সেখানে কাজ করে। এই ধর্মটার উপর ভিত্তি করেই কিন্তু হরমোনকে আমরা রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলে থাকি। উল্লেখ্য, উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়, যে যেখানে তৈরি হয় সেখানে কাজ না করে দূরে গিয়ে কাজ করে। একমাত্র লোকাল হরমোন এর ব্যতিক্রমী ঘটনা। প্রাণীদের ক্ষেত্রে লোকাল হরমোন মানে গ্যাস্ট্রিন, তোমরা নাম শুনেছ, পাকস্থলীর মধ্যে তৈরি হবে, পাকস্থলীতেই কাজ করবে। সিক্রেটিন বা সিক্রেটিন, এটা ক্ষুদ্রান্তের ভেতরে খরিত হবে এবং ক্ষুদ্রান্তের ভেতরেই কাজ করবে। সিক্রেটিন এগুলো লোকাল হরমোন। তা আমরা চলে আসি
যে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে কেন, তাই তো? আসলে এরা কাজ করার জন্য নির্দিষ্ট সংবহনের মাধ্যমে উৎস স্থান থেকে টার্গেট অঙ্গে বা টার্গেট কোষের মধ্যে চলে যায়, গিয়ে সেখানে বিভিন্ন কোষের মধ্যে মানে কিভাবে কাজগুলো ঘটবে সেগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন করে দেয় বা সমন্বয় গড়ে দেয়। এই যে বিভিন্ন রকমের যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটবে সেই কাজটি করার বার্তা বহন করে নিয়ে হরমোন এর বিভিন্ন কোষে কোষে যাবে এবং সেখানকার বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় ঘটাবে। এটাই এই ধর্মের উপর ভিত্তি করে একে আমরা বলছি কি রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেশন ঘটাবে অর্থাৎ সমন্বয় সাধন ঘটাবে। দেখবে কোঅর্ডিনেটর হিসাবে প্রত্যেকটা জায়গায় বিশেষ করে স্কুলে কলেজে বিভিন্ন রকমের তোমার ক্লাবে কোঅর্ডিনেটর বলে এক বা একাধিক লোক থাকে, তারা সমন্বয় সাধনের কাজ করে। আমাদের স্কুলেও কিন্তু কোঅর্ডিনেটর হিসাবে অনেক স্যারেরা রয়েছেন, তারা অন্যান্য স্যারদের সঙ্গে যোগাযোগ রেখে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহারাজের সঙ্গে একটা যোগাযোগ ঘটিয়ে দেন। কোঅর্ডিনেটর থাকা খুব ভালো, তাহলে কোন একটা প্রতিষ্ঠানের প্রধানকে খুব বেশি মানে চাপে থাকতে হয় না, কাজগুলো ভাগ ভাগ হয়ে যায়। কোঅর্ডিনেটররা কাজগুলো সংগ্রহ করে, কাজের ধরনগুলো সব খোঁজখবর নিয়ে মেনকে বলা হয়। একটা ক্লাব হলে সেক্রেটারিকে বলবে, স্কুল হলে প্রধান শিক্ষক মহারাজকে বলা হবে। আর যদি টোটাল একটা কোম্পানি হয় সেখানেও একাধিক কোঅর্ডিনেটর থাকে, সেই কোম্পানিতে কোঅর্ডিনেটররা তাদের চিফকে অবহিত করে, চিফ আবার ম্যানেজিং ডাইরেক্টরকে সেটাকে আবার অবহিত করে। এই কেমিক্যাল কোঅর্ডিনেটর আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে কেন, বেশিরভাগ স্টুডেন্টরা লিখে আসে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলার কারণটা ঠিকমতো কিন্তু হবে না। কেমিক্যাল মেসেঞ্জার আর কেমিক্যাল কোঅর্ডিনেটর ব্যাপারটা একটু আলাদা। তোমরা অধিকাংশ ছেলেরা মানে স্টুডেন্টরা আমি দেখেছি যে যদি রাসায়নিক সমন্বয়ক বলে কেন প্রশ্নটি আসে, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে তারা রাসায়নিক বার্তাবহ বা কেমিক্যাল মেসেঞ্জার বলে কেন সেটা লিখে আসে। ফলে অনেক মানে এক্সামিনার আছেন যারা খাতা দেখেন, তারা কনসিডার করেন, কেউ কেউ করেন না, কেউ কেউ কনসিডার করেন, কেউ কেউ করেন না। টু দ্য পয়েন্ট উত্তর হওয়া কিন্তু উচিত। চলে আসছি পরের প্রশ্ন, প্রতিবর্ত চাপ কাকে বলে? প্রতিবর্ত চাপ তোমরা জানো যে মানে প্রতিবর্ত চাপ পড়াতে গেলে আমরা প্রতিবর্ত ক্রিয়া একটুখানি বলবো। মানে প্রধানত সুষুম্না কাণ্ডের নির্দেশ নিয়ে প্রাণী দেহে অতি দ্রুত অনৈচ্ছিক যে প্রতিক্রিয়া তৈরি হয় তাকে আমরা খুব সংক্ষেপে রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া বলে থাকি। প্রাণীদেহে মস্তিষ্কের নির্দেশ না নিয়ে শুধুমাত্র সুষুম্নাকাণ্ডের নির্দেশে যে অতি দ্রুত অনৈচ্ছিক প্রতিক্রিয়া তৈরি হয় তাকে আমরা প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন বলে থাকি। এই রিফ্লেক্স অ্যাকশনে প্রধানত সুষুম্নাকাণ্ডের ভূমিকা থাকে, মস্তিষ্কের ভূমিকা থাকে না। জটিল প্রতিবর্ত ক্রিয়া হলে মস্তিষ্কের ভূমিকা থাকবে, ওদিকে সুষুম্নাকাণ্ডের ভূমিকা থাকবে। সরল প্রতিবর্ত ক্রিয়া যদি হয় মস্তিষ্কের ভূমিকা থাকবে না, শুধুমাত্র সুষুম্নাকাণ্ডের ভূমিকা থাকবে। প্রতিবর্ত ক্রিয়া দুটো ভাগে বিভক্ত, প্রতিবর্ত ক্রিয়ার পথ অনুসারে সরল এবং জটিল। আবার মানে শর্তের উপর ভিত্তি করে প্রতিবর্ত ক্রিয়া দুটো ভাগ আছে, তোমরা শুনেছ। একটা বলি সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, জন্ম থেকেই বংশগতির নিয়ম অনুযায়ী বংশানুক্রমিকভাবে অর্জিত হয়। আর একটা হচ্ছে জন্মের পর বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়, তাকে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন ভালো খাবার দেখলে জিভে জল আসে, সুস্বাদু খাবারের গন্ধ পেলে জিভে জল আসে, এগুলো হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। এই অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ অভ্যাসগত বা অর্জিত।
জন্মের পর বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। এই কনুয়ের ঝাঁকুনি, হাঁটুর ঝাঁকুনি, এগুলো হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এটা আমার মধ্যেও দেখা যাবে, একটা শিশু জন্মেছে সদ্যমাত্র, তার মধ্যেও দেখা যাবে। চোখে আলো ফেললে চোখটা একটু বন্ধ হয়ে যায়। এই ধরনের প্রতিবর্ত ক্রিয়া সহজাত, আনকন্ডিশনাল রিফ্লেক্স অ্যাকশন। এই প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে স্নায়ু উদ্দীপনা যে অংশগুলোর মধ্য দিয়ে পরিবাহিত হয় তাকে বলা হয় প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ। প্রতিবর্ত পথ, প্রতিবর্ত পথ বা চাপ বা চক্র। দেখো, প্রতিবর্ত পথ বা চাপ বা চক্র ইংরেজিতে বলা হয় রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স, রিফ্লেক্স, LEX, রিফ্লেক্স, AR, রিফ্লেক্স আর্ক, REFLEX, রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত পথ। এই প্রতিবর্ত পথকে অন্য কথায় প্রতিবর্ত চাপও বলে থাকি আমরা। তাহলে প্রতিবর্ত পথ কাকে বলে একটুখানি আলোচনা করে দিই। প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে স্নায়ু উদ্দীপনা যে অংশের মধ্য দিয়ে পরিবাহিত হয় তাদেরকে একসময় প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ বলা হয়। এই প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপে একটা ভালো ছবি হয়। ছবিটা এবার 2021-এর মাধ্যমিকে আসতে পারে। প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথের ছবি খুব ভালো করে এটা প্র্যাকটিস করতে হবে। আর এই প্রতিবর্ত পথের যে 5টা অংশ তার একটু বিবরণ করতে হবে। প্রথম অংশটা হচ্ছে গ্রাহক, তারপরটা হচ্ছে সংজ্ঞাবহ, সংজ্ঞাবহ নিউরন। 3 নম্বর স্নায়ু কেন্দ্র, স্নায়ু কেন্দ্র। 4 নম্বর চেস্টীয় নিউরন, চেস্টীয় নিউরন বা আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরন বলা যেতে পারে। 5 নম্বর হচ্ছে কারক বা ক্রিয়া সৃষ্টিকারী অঙ্গ, কারক বা ক্রিয়া সৃষ্টিকারী অঙ্গ। এরা কিন্তু এইভাবে হয়ে থাকে। 13টা গ্রাহক থেকে সংজ্ঞাবহ নিউরন, সংজ্ঞাবহ নিউরন থেকে স্নায়ুকেন্দ্রে, স্নায়ুকেন্দ্র থেকে উদ্দীপনা চলে যাবে তোমার চেষ্টীয় উদ্দীপনায় রূপান্তরিত হয়ে চেষ্টীয় নিউরনে, সেখান থেকে চলে যাবে কারক বা ক্রিয়া সৃষ্টিকারী অংশে। আমাদের যে অঙ্গগুলো উদ্দীপনা গ্রহণ করে তাকে বলা হয় গ্রাহক, যার মধ্য দিয়ে প্রতিক্রিয়ার ফল প্রকাশিত হয় বা প্রতিবর্ত ক্রিয়ার ফল প্রকাশিত হয়, তাকে আমরা বলি কারক বা ক্রিয়া সৃষ্টিকারী অঙ্গ, এফেক্টর বলা হয়। এই 5টি অংশ নিয়ে প্রতিবর্ত পথ তৈরি হচ্ছে। এই প্রতিবর্ত পথের একটা কিন্তু ছবি তোমাদের খুব ভালো করে, প্রতিবর্ত পথ, প্রতিবর্ত পথ বা চাপ, প্রতিবর্ত পথ বা চাপ, এর কিন্তু একটা ছবি তোমাদের ভালো করে প্র্যাকটিস করে রেখে দিতে হবে। তা আমি দেখো প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করতে গিয়ে তার সঙ্গে রিলেটেড কিন্তু অনেক অংশ ব্যাখ্যা করছি। তারপরে প্রতিবর্ত চাপের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। বিভিন্ন উপাদান মানে এই 5টা অংশ। গ্রাহক উদ্দীপনা গ্রহণ করবে, সংজ্ঞাবহ নিউরন উদ্দীপনাকে গ্রাহক অঙ্গ থেকে বহন করে এখানে স্নায়ুকেন্দ্রে পৌঁছে দেবে। এখানে স্নায়ুকেন্দ্র মানে সুষুম্নাকাণ্ডে ধূসর বস্তুকে আমরা বলবো স্নায়ুকেন্দ্র। প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুকেন্দ্র বলতে আমরা সুষুম্নাকাণ্ডে ধূসর বস্তুকেই বলে থাকি। সেখানে সংজ্ঞাবহ উদ্দীপনা চেষ্টীয় উদ্দীপনাতে রূপান্তরিত হবে, অর্থাৎ স্নায়ুকেন্দ্রে সংজ্ঞাবহ উদ্দীপনা চেষ্টীয় উদ্দীপনাতে রূপান্তরিত হয়। তারপরে চেষ্টীয় নিউরন স্নায়ুকেন্দ্র থেকে চেষ্টীয় উদ্দীপনাটাকে নিয়ে কারক অঙ্গে পৌঁছে দেয়। এই কারক অঙ্গের মাধ্যমে প্রতিবর্ত ক্রিয়ার ফল প্রকাশিত হয়। এই 5টি অংশের বিবরণ তোমরা একটু পড়বে।
প্রতিবর্ত পথের একটা সুন্দর ছবি এঁকে আঁকা প্র্যাকটিস করবে এবং খুব সুন্দরভাবে পয়েন্টিং, বিশেষ করে তার 5টা অংশ এখন পরীক্ষায় বলে দেওয়া হয় যে এই অংশগুলো চিহ্নিত করো। নর্মালি 4টে অংশ চিহ্নিত করতে বলছে। 2017 থেকে আমাদের নিউ সিলেবাসের উপরে প্রশ্ন হয়েছে, এর আগেও আমি বলেছি। ছবিতে থাকবে 3 আর লেবেলিংয়ে থাকবে 2। মেনলি 4টে লেবেলিং করতে বলে দিচ্ছে এবং সে নামগুলো দিয়ে দেয় মাধ্যমিক বোর্ড। সেই অংশগুলোই চিহ্নিত করতে হবে, তার বাইরে আর করার দরকার নেই। এখন বলে দেওয়া হয়, মাধ্যমিকে নিয়ম হয়ে গেছে 2017 থেকে। তা যাই হোক, 4-এর 1-এর 2টো পার্ট, মানে ডাইরেক্ট কোশ্চেন এবং অথবা কোশ্চেনটা আমি আলোচনা করলাম। 4-এর 2, 4-এর 3 এটা পরে দিন আলোচনা করে দেবো। তোমাদের কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি মোট 4টে ক্লাস করলাম, এটা একটু মাথায় রাখবে। গত সোমবার থেকে শুরু করে আজ পর্যন্ত, অর্থাৎ আজ শনিবার পর্যন্ত মোট 4টে ক্লাস আমি করেছি। আসা সপ্তাহ আশা করি ওই 3টে থেকে 5টা করে ক্লাস প্রতি সপ্তাহে আমি এরকম কোশ্চেন অ্যান্সার ডিসকাস করে দেবো। যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থাকে, যে স্কুলের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কোশ্চেন দেবে, আমি অ্যান্সার দিয়ে দেবো এবং সেটা যেন অবশ্যই সিলেবাস কেন্দ্রিক হয়, এটা একটু মাথায় রাখবে। এই বলে আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সকলকে আমি